হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার 7 এনইপি লং কোয়েশ্চেন সাজেশন 2025 টু 2026 নিয়ে। তোমাদের মধ্যে যাদের 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারটি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। এবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার 7 এর সিলেবাসে কী রয়েছে। সিলেবাসের হেডলাইনে রয়েছে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া, সিলেবাস 2025 টু 26। ইউনিট 1, ইউনিট 2, এরপরে দেখো রয়েছে ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6 এবং ইউনিট 7। এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের কাছে তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। একটি সাজেশন পিডিএফ কপির প্রাইস মাত্র 150 টাকা। তো চলো দেখে নাও। ইউনিট 1, ভারতীয় রাজনীতি এবং ভারতের রাষ্ট্রের প্রকৃত অধ্যয়নের দৃষ্টিভঙ্গি, উদারবাদী, মার্ক্সবাদী ও গান্ধীবাদী। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় রাজনীতির চর্চায় উদার দৃষ্টিভঙ্গির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে সাজানো রয়েছে। আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আর কোথাও তোমরা পাবে না। তাই এখন থেকে যদি তোমরা সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো, তাহলে পরীক্ষাতে তোমরা খুবই ভালো রেজাল্ট করতে পারবে। আরও বলে রাখি, তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি বাই করো, তাহলে আলাদা করে তোমাদেরকে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই দেরি না করে, এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও। এরপরে দেখো, পরের প্রশ্ন রয়েছে, ভারতের রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির উপর একটি টিকা লেখো। আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা রয়েছে। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অনলাইন পেমেন্ট নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। এরপরের প্রশ্ন রয়েছে, ভারতীয় রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে গান্ধীবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও, কমেন্ট বক্সে লিখে জানিও। এরপরের প্রশ্ন রয়েছে, উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের বিকাশ নির্দেশ করো এবং এর মূলনীতিগুলি ব্যাখ্যা করো, অথবা রাষ্ট্রের উদারনৈতিক তত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো, অথবা রাষ্ট্রের প্রকৃতি সংক্রান্ত উদারনৈতিক তত্ত্বের মূল ধারণাটি আলোচনা করো। এরপরের প্রশ্ন, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতিবাদীর বক্তব্য বিচার করো, অথবা সমালোচনা সহ রাষ্ট্র সম্পর্কে উদারনৈতিক তত্ত্ব আলোচনা করো। এবার দেখো ইউনিট 2, ভারতের সংবিধান, মৌলিক বৈশিষ্ট্য, মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক মূলনীতি সংক্রান্ত বিতর্ক। প্রথম প্রশ্ন রয়েছে, রাষ্ট্র পরিচালনায় নীতিসমূহ নির্মাণে নির্দেশাত্মক বা নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা নির্দেশাত্মক নীতিগুলির তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, গণপরিষদ কি ভারতের জনগণের প্রতিনিধিত্ব করেছিল, অথবা ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো, অথবা ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এরপরের প্রশ্ন, প্রস্তাবনা কি ভারতের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ, ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় যে দার্শনিক ভিত্তির প্রতিফলন ঘটেছে সে সম্পর্কে একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন, ভারতের সংবিধানের সংরক্ষিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ব্যাখ্যা করো, অথবা ভারতের সংবিধানের সংরক্ষিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় সুরক্ষিত স্বাধীনতার অধিকারটি বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, ভারতের সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদের বিশেষ উল্লেখ সহ ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বিধানকারী কারণসমূহ সম্পর্কে মূল্যায়নমূলক বিশ্লেষণ করো।
এরপরের প্রশ্ন, মৌলিক কর্তব্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের উপর একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কী কী? এরপরের প্রশ্ন, ভারতের সংবিধানের 24 নম্বর ধারাটির উপর একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন, শোষণের বিরুদ্ধে অধিকারটি সংক্ষেপে লেখো। এরপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের সন্নিবিষ্ট ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে একটি টিকা লেখো অথবা ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিরোধের অধিকার সম্পর্কে একটি টিকা লেখো। পরের ইউনিট 3, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা এবং পদমর্যাদা, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা, মন্ত্রিপরিষদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সম্পর্ক। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার বা ফেডারেলিজমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যেকার সম্পর্কটি আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও। এরপরের প্রশ্ন, রাষ্ট্রপতির নির্বাচন ও অপসারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন, তার পদ থেকে তাকে কীভাবে অপসারিত করা যায়, অথবা ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা লেখো। এরপরের প্রশ্ন, রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদের মধ্যে সম্পর্ক সম্পর্কে একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক মূল্যায়ন রচনা করো। এরপরের প্রশ্ন, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের মধ্যে সম্পর্ক বিষয়ে একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক মূল্যায়ন রচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে বিতর্কটির সংক্ষিপ্ত পর্যালোচনা বা ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরে ইউনিট 4, ভারতের আইনসভা, রাজ্যসভা ও লোকসভা গঠন ও কার্যাবলী, স্পিকার, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট গঠন ও কার্যাবলী। প্রথম প্রশ্ন রয়েছে, লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, ভারতের পার্লামেন্ট বা কেন্দ্রীয় সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পার্লামেন্ট কি সার্বভৌম অথবা লোকসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতের সংসদের পার্লামেন্টের দুই কক্ষের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো অথবা লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, বিলের সংজ্ঞা দাও। পার্লামেন্টে সাধারণ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। এরপরের প্রশ্ন, অর্থবিলের সংজ্ঞা দাও। পার্লামেন্টে অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো। এরপরের প্রশ্ন, ক্যাবিনেটের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতীয় সংসদ ও তার সদস্যদের বিশেষ অধিকার ও অব্যাহতি সম্পর্কে আলোচনা করো অথবা সংসদের সদস্যদের বিশেষাধিকার ও অব্যাহতিগুলি উল্লেখ করো। সাব ইউনিট, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট গঠন এবং কার্যাবলী। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো অথবা ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও এখতিয়ার পর্যালোচনা করো। পরের প্রশ্ন, ভারতের হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো। এরপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অভিভাবক রূপে ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা সমীক্ষা সম্পর্কে সমালোচনামূলক মূল্যায়ন করো অথবা ভারতবর্ষের বিচার বিভাগীয় সক্রিয়তা পর্যালোচনা করো।
পরের প্রশ্ন, জনস্বার্থ মামলা বলতে কী বোঝো? অথবা ভারতবর্ষের জনস্বার্থ মামলার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা জনস্বার্থ মামলা সম্পর্কে সমালোচনামূলকভাবে সংক্ষেপে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ৩২ নম্বর ধারায় উল্লেখিত পরমাদেশ ও অধিকার পৃচ্ছা বলতে কী বোঝায়? অথবা ভারতীয় সংবিধানের ৩২ ও ২২৬ নম্বর ধারায় মৌলিক অধিকার রক্ষার জন্য শাসনতান্ত্রিক প্রতিকার পাওয়ার অধিকার ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মৌলিক অধিকারগুলি বলবৎ করার উদ্দেশ্যে কী কী লিখিত আদেশ জারি করতে পারে সেগুলি আলোচনা করো। পরের ইউনিট 5, ধর্ম ও রাজনীতি, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা নিয়ে বিতর্ক। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতার ধারণাটির সংজ্ঞা দাও। এরপরের প্রশ্ন, তুমি কি মনে করো ধর্ম ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তোমার মতামতের সপক্ষে যুক্তি উপস্থাপন করো। এরপরের প্রশ্ন, সাম্প্রদায়িকতা কাকে বলে? সাম্প্রদায়িকতা সম্পর্কে বিভিন্ন বিতর্কগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতের ধর্মনিরপেক্ষতার সমস্যা আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপরে রয়েছে ইউনিট 6, ভারতের ক্ষমতা কাঠামো, জাতি, শ্রেণী এবং পিতৃতন্ত্রের ভূমিকা। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতবর্ষের রাজনীতিতে পিতৃতন্ত্রের প্রভাব আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে জাতি ব্যবস্থার ভূমিকা মূল্যায়ন করো, অথবা সমসাময়িক ভারতীয় রাজনীতিতে জাতির ভূমিকাও আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতের নির্বাচনী রাজনীতিতে শ্রেণীর ভূমিকা সম্পর্কে একটি টিকা লেখো। এরপরে ইউনিট 7, সামাজিক আন্দোলন, শ্রমিক, কৃষক, পরিবেশগত এবং নারী আন্দোলন। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতে নারী আন্দোলনের প্রকৃতি ও ভূমিকা পর্যালোচনা করো। এরপরের প্রশ্ন, তেভাগা আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, সংক্ষেপে ভারতে পরিবেশ আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের যে কোনো 5টি কারণ উল্লেখ করো। এরপরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করো। এরপরের প্রশ্ন, তেলেঙ্গানার কৃষক আন্দোলনের মূল্যায়ন করো। পরের প্রশ্ন, চিপকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, সামাজিক আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই ছিল আমাদের আজকের সাজেশনের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।